আরো একবার কিন্তু সেই জামিন খারিজ হয়ে গেল। সবচেয়ে বড় কথা আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক দুটি আইনজীবী তারা লড়াই করার চেষ্টা করছেন, কিন্তু কোথাও কি কিন্তু এই মামলার কোনো সুরাহা হচ্ছে না। শুভাশিস শর্মা তিনি আত্মগোপন করে রয়েছেন গ্রেফতারের ভয়, এবং আজকে কি বলা হচ্ছে তদন্ত নাকি এগোনো যাচ্ছে না, এবং তার জন্যই একই এই ধরনের পরিস্থিতি, এবং তার জামিন আজকে পর্যন্ত হলো না। আমি সরাসরি একটুখানি তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা দেখেছিলাম যে শুভাশিস শর্মা যিনি প্রথম আইনজীবী ছিলেন তিনি আত্মগোপন করে রয়েছেন গ্রেফতারের ভয়তে। রবীন্দ্র ঘোষ তিনি হসপিটালাইজ, মানে এই রকম জায়গায় আজকে বলা হচ্ছে তদন্ত নাকি চালানো যাবে না, তার জন্য নাকি তার জামিন হবে না, মানে এই প্রস্পেক্ট না। তো সেই জন্য তো পুরো গোটা বিশ্ব একটু চিন্তিত আছে বাংলাদেশের সিচুয়েশন নিয়ে। আমরা এটাই আশা করি কি যেটা হয়েছে হয়েছে, কিন্তু এখন আজকে যারা আইনজীবীরা ওনার হয়ে দাঁড়িয়ে কথা বলেছে, পক্ষ রেখেছে, ওদেরকে কোর্টের ভেতরে আর কোর্টের বাইরেও সুরক্ষা প্রদান হবে, সো দ্যাট কি আবার এরকম কেস না রিপিট হয়। যখন বারবার এই ধরনের ঘটনা ঘটছে সেখানে তার নিরাপত্তা নিয়ে কি আপনারা উদ্বিগ্ন, চিন্তিত নন, শঙ্কিত নন? ন্যাচুরালি সবারই মনে একটা তো আশঙ্কা থাকেই। জেল একটা খুব ভালো জায়গা নয়, ওখানে অনেক রকম ক্রিমিনালসরা থাকে। এটা একটা ব্রহ্মচারী সন্ন্যাসীর জন্য তো মোটেই না একটা জেল। তো সেই জন্য আমরা এটাও শুনেছি কি ওনার শরীরটাও খারাপ আছে। তো আমরা এটাই আশা করি কি ইন্টারিম গভর্নমেন্ট ওরা জেলের ভেতরেও চিন্ময় কৃষ্ণবাবুকে একটা আলাদা সেল দেবে আর প্রোটেকশন দেবে। আর নিশ্চয়ই আমার মনে হয় উনি আলাদা সেলেও থাকছেন, কিন্তু প্রোটেকশনের জন্য যেটা দরকার ওটা করবে। আর ওনার যে প্রসাদ, ওনার খাবার, যে ওষুধ, ওটাও ঠিক সুচারুভাবে উনি পেতে পারেন, ওটা ব্যবস্থা। কি মনে হচ্ছে হাইকোর্টে কি সুরাহা মিলবে? হ্যাঁ, আমরা অনেক আশা করছি কি হাইকোর্টের যে প্রত্যেক দেশেই 3টে কোর্ট হয়, তো লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, তো আশাতেই লোক আপিল করে, তো ওনার লয়ার নিশ্চয়ই ওরা অ্যাপিল করবে। আর আমরা এটাই আশা করি কি তাড়াতাড়ি শুনানি হয়, উনি বেল পেতে পারে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কেন উনি চক্ষুশূল? অ্যাকচুয়ালি কি উনি কেন এত চক্ষুশূল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারে, কি কেন এত রাগ তার উপর? না না, এটা আমি কমেন্ট করতে চাইবো না, কিন্তু হ্যাঁ, চিন্ময় কৃষ্ণবাবু উনি আপনারা জানেন কি যখন বাংলাদেশে এরকম অশান্তি শুরু হয়, তো এটা জাস্ট উনি হি বিকেম দ্য পোস্টার বয় হয়ে গেলেন, উঠলেন সব মাইনরিটিসদের। তো আমরা এটাই আশা করি কি উনি মাইনরিটিসকে রিপ্রেজেন্ট করছেন, তো এটাই আমাদের আশা কি ওনাকে রাধারমন বাবু, যেটা হচ্ছে এই যে ঘটনাটা ঘটছে আমাদের চোখের সামনে, একটা দেশ বাংলাদেশ সুজলা সুফলা দেশ, সেই দেশে এই রকম মানুষের উপর এইরকম অত্যাচার হচ্ছে দিনের পর দিন। আর আপনি আশার কথা বলছেন, কতদিন আর আশা করা যায়? আওয়াজটা কেটে যাচ্ছে। আমরা অনেক আশায় ছিলাম কি আজকে চিন্ময় কৃষ্ণবাবু বিচার পাবেন, আর এই আশাতেই গোটা বিশ্ব ছিল কি আজকে একটা ভালো খবর পাওয়া যাবে, কিন্তু আনফর্চুনেটলি ওনার বেলটা রিজেক্ট হয়েছে। আমি যত শুনেছি আপনাদের মাধ্যমেই কি অ্যাটলিস্ট ওনার 10-11 যে লয়ার ছিলেন ওরা আজকে কোর্টে ওরা দাঁড়িয়ে ওনার পক্ষ রাখতে পারলেন। আর ওরা আমি যত জানি কি ওরা বিচার করছে কি এটা হাইকোর্টে আপিল করা হবে। কিন্তু যেটা হচ্ছে হাইকোর্টে অ্যাপিল করছে, এটা তো আমাদের ভারতবর্ষে যেমনটা হয়, আমরা হাইকোর্টে যাই, আমরা সুপ্রিম কোর্টে যাই, কিন্তু বাংলাদেশের মতো জায়গায় যেখানে আপনি দেখছেন একটা মানুষের বিরুদ্ধে মামলাটাই ভুয়ো দেওয়া হয়েছে, কেননা তিনি হিন্দুদের হয়ে কথা বলেছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে কতটা আশাপ্রদ এটা? এটা খুব আনফর্চুনেট, কেন কি আমরা দেখেছি কি যখন 5 আগস্টের পরে মাইনরিটিসরা ব্যাকফুটে ছিলেন, তখন উনি সব মাইনরিটিসকে উনি যখন আমরা দেখলাম কি কিরকম 4 লাখ 5 লাখ লোক খুব শান্তিপূর্ণভাবে রাস্তায় বেরিয়েও ওরা একটা রাস্তায় যেটা গাছ থাকে ওটাকেও ওরা ডিস্টার্ব করলো না, ক্ষতি করলো না, খুব শান্তিপূর্ণভাবে নিজের মুভমেন্টটা চালাচ্ছিল, নিজের দাবিটা রাখছিল। তো আর এটা ক্রেডিট আমরা চিন্ময় কৃষ্ণবাবুকে দিতে পারি কি কেন কি উনি বারবার আপিল করতাম কি খুব শান্তিপূর্ণভাবে করতে হবে। তো এরকম লিডারকে যদি এতদিন থেকে ভেতরে রাখা এটা তো ভালো হবে না, কেন কি উনি তো শান্তিপূর্ণভাবেই সব গোটা বিষয়টা গভর্নমেন্টের সামনে রাখছেন।
তার মানে বাংলাদেশ এমন একটা দেশে পরিণত হয়েছে যেখানে সাধু থাকে জেলে আর উগ্রপন্থী জেহাদিরা থাকে রাস্তায়, তারা ঘুরে বেড়ায়। রতনবাবু, আপনার কাছে আমরা আবার আসবো, আপনার জায়গাটা আমরা শুনবো, আপনার কথা শুনবো, কিন্তু এখন আর সময় নেই আমাদের কাছে। আমরা আবার স্টুডিওতে ফিরছি। তনয়া। একদমই তাই, ধন্যবাদ জানাই আপাতত তোমায়। শুভ্রাংশু চ্যাটার্জি আমাদের সিনিয়র এডিটর এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন, একই সঙ্গে রাধারমন দাস তিনি আমাদের সঙ্গে ছিলেন। আর এরই সঙ্গে সঙ্গে অন্যান্য খবরের দিকে আমরা নজর রাখবো। দেশ হোক বা বাংলাদেশ, যে কোনো সংকটে চুলচেরা বিশ্লেষণ, তীক্ষ্ণ বাণী, ছিন্ন ভিন্ন সব কুযুক্তির জাল, মানুষের প্রশ্ন নিয়ে নেতাদের মুখোশ খোলে অনির্বাণ। প্রাইম টাইমে সন্ধ্যে 6টায় 1 নম্বর অনির্বাণের অগ্নিবাণ। মালদায় গুলিবিদ্ধ তৃণমূল কাউন্সিলর, অন্যতম বড় খবর এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। মালদহে গুলিবিদ্ধ তৃণমূল কাউন্সিলর, প্রাক্তন জেলা সভাপতি দুলাল সরকারকে লক্ষ্য করেই চালানো হয় গুলি। তারপরে তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দীপঙ্কর আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। দীপঙ্কর, শারীরিক অবস্থা এই মুহূর্তে তার কেমন রয়েছে সেটা আগে জানাও। দেখো, এখনো অবধি কিন্তু শারীরিক অবস্থা অতি সংকটজনক। তোমাকে জানিয়ে রাখি, আজ সকালে দলীয় কার্যালয় থেকে তিনি যখন তার নিজস্ব ফ্যাক্টরিতে যাচ্ছিলেন, তখনই নিমাইছড়ার এলাকায় রীতিমতো তিনি তার পার্সোনাল গাড়িতে যাচ্ছিলেন, কিন্তু তখনই নিমাইছড়া যাওয়ার সময় মোটর সাইকেলে 3 জন আসে এবং 3 জন এসে তাকে কিন্তু সামনাসামনি গুলি করে। এবং এই মুহূর্তে তিনি রীতিমতো সংকটজনক অবস্থায় এই মালদা মেডিকেল কলেজ হাসপাতাল ট্রমা কেয়ার ইউনিটে কিন্তু আছে, তার চিকিৎসা চলছে। কিছুক্ষণ আগেই জেলা শাসক নীতিন সিংহানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব এবং ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণ নারায়ণ চৌধুরী তিনি কিন্তু এসেছেন এবং তিনি কিন্তু তার বিষয়টি দেখছেন। তবে এখনো কিন্তু অতি সংকটজনক অবস্থা, কারণ যেভাবে কাছ থেকে এইভাবে গুলি করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু খুবই সংকটজনক অবস্থার মধ্যে তার চিকিৎসা চলছেন। ডাক্তাররা কিন্তু একের পর এক চিকিৎসা করছেন এবং এখানে কিন্তু তৃণমূল কর্মী, তৃণমূল নেতৃত্বরা রয়েছেন। একটু কথা বলবো যে এই যে পরিস্থিতি, কি বলবেন, কতটা এখন কিছুই বলা যাচ্ছে না কি হয়েছে না হয়েছে। আমরা সবাই এসছি এখন হসপিটালে। দেখো, রীতিমতো তৃণমূল কর্মী যারা সমর্থকরা তারা কিন্তু এখানে, সাধারণ মানুষও কিন্তু এখানে এসেছেন এবং রীতিমতো তাদের যে জনপ্রিয় নেতা, তাদের যে প্রিয় নেতা, যে 3 জন এসেছিল তারা কারা, কি জানাচ্ছে পুলিশ? এত কাছ থেকে দেখো, এখনো পর্যন্ত বাইকে এসেছিল কারা তারা কিন্তু সঠিকভাবে এখনো কিন্তু পরিষ্কার নয়। তবে পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। একটু আমি কথা বলবো, কি বলবেন এই যে ঘটনা, বাবলা সরকার বলতেন এক নেতাকে, ভালো নেতা ছিলেন আমাদের দলে, এতদিনের সবসময় খোঁজ নিতেন আমাদেরকে, হঠাৎ করে বাবলা দাস হবে এটা জীবনেও ভাবতে পারিনি আমরা। দেখো, কথা বলার একদম ভাষা নেই, কেন এত তাদের প্রিয় নেতা এবং সেই ক্ষেত্রে এখানে কিন্তু অনেকে এসেছেন এবং আমরা সেই ছবি দেখছি এবং এখানে অনেকে এসেছেন এবং একের পর এক নেতৃত্বরা এসেছেন। কথা বলবো, কি বলবেন এই যে ঘটনা? এটা খুবই মর্মান্তিক ঘটনা। রাজনীতি আমাদের হয়তো আদর্শ বিরোধী, সেটা আলাদা কথা, কিন্তু দিনে দুপুরে এরকম দুষ্কৃতীরা গুলি চালাবে এটা আমাদের কাছে কোনোভাবেই কাম্য নয়। তো পরবর্তীতে দেখা যাক, এখন এই মুহূর্তে কিছু বলার মতন পরিস্থিতি নেই। অন্যদিকে আপনাদের সামনে বক্তব্য আপনার তুলে ধরি জেলা পরিষদের সাধারণ সম্পাদক, তিনি কি জানাচ্ছেন শুনুন। দেখুন, এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। মালদার রাজনীতিতে এইরকম ঘটনা জীবনে কোনোদিন ঘটেনি। জানি না এটা কি বৃত্তান্ত হলো। আমরা ওপরওয়ালার কাছে করবো যে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, কারণ উনি আমাদের কাছে খুব প্রিয় মানুষ ছিলেন, ভালোবাসার মানুষ ছিলেন। গতকালও ওনার সাথে কথা হয়েছে, কিন্তু এরকম মর্মান্তিক ঘটনা ভাবা যায় না। মালদার রাজনীতিতে বা মালদার বুকে এরকম ঘটনা ঘটেনি, এই প্রথম। আমরা অত্যন্ত মর্মাহত, অত্যন্ত ব্যথিত। বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। তবে কে বা কারা এই দুষ্কর্ম ঘটিয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। পুলিশ ইতিমধ্যে এই ঘটনা তদন্ত শুরু করেছে। তবে যেমনটা জানতে পারা গিয়েছে, একেবারে কাছ থেকেই বাইকে করে আসে 3 জন এবং তারা এসে এই গুলি চালায়। ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ সুপার পৌঁছেছে এবং জেলা শাসক তিনিও পৌঁছে গিয়েছেন। গোটা ঘটনা তদন্ত করে তারা দেখছেন কারা কি উদ্দেশ্য নিয়ে এইরকম ভাবে গুলি চালিয়েছে। ইতিমধ্যে আশঙ্কাজনক অবস্থায় ওই তৃণমূল কাউন্সিলরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। অত্যন্ত সংকটজনক বলে খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। প্রাক্তন জেলা সভাপতি দুলাল সরকারকে লক্ষ্য করে চালানো হয় এই গুলি।